দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে লাল শাকগুলো বাছা হচ্ছে যাতে করে এই যে বেগুন গাছের উপকার হয়। আমরা যারা গ্রামে বসবাস করি তারা এই যে এইভাবে লাল শাকের পাশাপাশি বেগুন গাছও রোপণ করে থাকি। দেখতেই পারতেছেন অনেক শাক হয়েছে। আশেপাশের জমিতেও এই যে বেগুন ক্ষেতের মধ্যে আছি আমরা। কিছুদিন পরে একটি বেগুন গাছে প্রায় কমপক্ষে 30 থেকে 40টি এমনকি 50টি পর্যন্ত ছাড়িয়ে যায় বেগুন। সেরকমভাবে এই যে এলাকার মানুষ এরা নিজেদের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনেও এই যে শাক বেঁচে থাকে। দেখতে পারতেছেন যে অসংখ্য শাক। এই যে আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা কি লাউ ক্ষেত পরিষ্কার করেন না? আগাছা দমন, এতে কি লাউ বেশি আসে? ও শাকের জন্য না? লাউ শাক তো প্রচুর ধরছে। এই পরিষ্কারের পরে কি সেচ দিতে হবে না? ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো কৃষকের মাঠ ফসল হিসেবে সবজি চাষ। যারা ক্ষেত খামার দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি। তাহলে দর্শক দেখতে থাকুন আমাদের আজকের কৃষকের ঘাম ঝরানো সেই ফসলগুলি। চলুন তাহলে দর্শক দেখতে থাকি বিভিন্ন সবজি ক্ষেত। দর্শক গ্রামের পর গ্রাম চলে গেছে একবারে সরাসরি পশ্চিম ডগরি পর্যন্ত এই যে সকম আবাদ দিয়ে। কফি ক্ষেত হচ্ছে বেস্ট একটি ফসল, যেখানে নাকি দেখতে পারতেছেন কফি ক্ষেতের সমারোহ। চলুন দর্শক আমরা যেতে যেতে কথা বলি। কফি ক্ষেত পাশাপাশি আছে, একটা পাশে পালং শাক দেখতে পারতেছি, কলমি শাক দেখতে পারতেছি, বাগুন দেখতে পারতেছি। এটা হচ্ছে লাল শাক ক্ষেতের বাগান বলা চলে। এই যে সামনে অসংখ্য লাল শাকের সমারোহ। লাল শাকের ক্ষেতের পাশে করা হয়েছে কলমি শাক। টমেটো গাছের কিছু টমেটো ধরে এসেছে অলরেডি দেখতে পারতেছেন। তাহলে দর্শক দেখতে থাকুন সবজি ক্ষেতগুলো। চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি সমস্ত ক্ষেত খামারগুলো। এখানে অজস্র ক্ষেত করা হয়েছে, যা কিনা মানে দেখে ফুরানো যাবে না এরকম একটা জিনিস। তারপরেও আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি যাতে করে আপনাদের সময়ের স্বল্পতার কারণে। এই গ্রামটি জুড়ে রয়েছে অসংখ্য ক্ষেত খামার। আমরা ক্ষেত সর্ববেশি দেখতে পারতেছি কফি ক্ষেতগুলো। কফি ক্ষেত দিয়ে ভরা বলা চলে এক কথায়। তারপরেও আমরা অন্যান্য ফসলের সহিত আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে লাউ ক্ষেতের বাগান বলা চলে। জাংলার মধ্যে লাউ, জাংলার লাউ এক টেস্ট, আর মাটিতে লাউ একরকম টেস্ট। মাটিতে বেশিরভাগ লাউয়ের পাশাপাশি লাউ শাকেরও ব্যাপক চাহিদা রয়েছে আমাদের এলাকাতে। তাহলে চলন দর্শক দেখতে থাকি। এই যে এখানে অসংখ্য বাঁশ রাখা হয়েছে যাতে এই যে জাংলায় ব্যবহৃত হয়। কোনো বাঁশ যদি কোনোটা নরম হয়ে যায় তাহলে মুহূর্তেই চেঞ্জ করা হয় দর্শক, যাতে লাউ গাছের কোনো ক্ষতি না হয় সেদিকে কৃষক সবসময় দৃষ্টি রাখে। লাউয়ের ডুগাগুলো দেখতেই পারতেছেন আকাশমুখী হয়ে আছে।
এই লাউ ক্ষেতের মাঝখান বরাবর করা হয়েছে মূলা ক্ষেত এবং কি লাল শাক ক্ষেত। ছোট ছোট গুটি গুটি আপনারা এই যে লাল শাক দেখতে পারতেছেন, এই যে এগুলাই বড় হবে, কিছুদিন পরে তুলে ফেলা হবে। শাক ক্ষেত সাধারণত 2 মাসের উপরে যায় না, তবু দর্শক 45 দিনের মধ্যে লাল শাক চলে আসে কৃষকের বিক্রির উপযোগী করার জন্য। এক কথায় বলা চলে এক মাঠে 4 ফসল করা হয় এই বিকেবাড়ি এলাকাতে। অসংখ্য লাউ, এই যে ছোট ছোট গাছগুলোতে এখনই লাউ ধরেছে, এই যে দর্শক দেখতে পারতেছেন মাচার মধ্যে। অসংখ্য টমেটো গাছে অসংখ্য টমেটো ধরেছে, প্রচুর টমেটো চলে এসেছে এখনই দর্শক। ওই দূরে করা হয়েছে কপি ক্ষেত, এটা হচ্ছে পাতাকপি। সারি সারি বাগানের পর বাগান, এই যে এগুলো হচ্ছে সব পাতাকপি ক্ষেত। পাতাকপির পাশাপাশি ফুলকপিও রয়েছে। এর সামনে মাইলের পর মাইল দেখতে পারতেছেন দর্শক, এখানে হচ্ছে আড়ত বলা চলে, সবজির আড়ত এক কথায় বলা চলে। কিন্তু এই সবজির আবাদটা নষ্ট করে এই ইটখোলাগুলো, সামনে প্রচুর ইটখোলা তৈরি হচ্ছে, যাতে করে এই সবজির ক্ষেতে আবাদে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। যে অসংখ্য ফুলকপি ক্ষেত এটা বলা চলে, এই যে ফুলকপি চলে এসেছে, ফুলকপি ক্ষেত এটা। সামনে তো অসংখ্য শাক ক্ষেত রয়েছে। এই যে আপনাদের ফসল দেখাচ্ছি বসতবাড়ির পাশে, যে ধন্যবাদ তুলেছেন ওনারা, এই ধন্যপাতা আবাদ করে ওনারা খুবই স্বাবলম্বী। এই যে ধন্যপাতা দেখতে পারতেছেন, এই ধন্যপাতা ক্ষেত থেকে তোলার পরে এই যে এইভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপরে বাজারজাত করা হয়। এই যে এই বাড়ির গৃহিণী, উনি পারিবারিক কাজকর্ম সেরে পুরুষের পাশাপাশি এই যে তাদেরকে সাহায্য করার জন্য এই পরিশ্রম করে থাকেন, যে গ্রামের মেয়েরা কেউ বসে নেই। সবাই দেখতে পারতেছেন যে এই যে ধন্যপাত আবাদ করার পরে ওনারা কিভাবে স্বাবলম্বী হয়, এটাই তার বাস্তব প্রমাণ। আপনারা তো বাজারে ধন্যপাতা অনেক দাম দিয়ে খেয়ে থাকেন, কিন্তু এখানে ধন্যপাতার দাম খুবই কম। কৃষকের কাছে ধন্যপাতার যেমন খুবই অ্যাভেলেবেল থাকে, তেমনি বাজারে চাহিদাও প্রচুর, ব্যাপক পরিমাণে ধন্যপাতা দেখতেই পারতেছেন দর্শক। তাহলে চলুন দর্শক অন্য ফসল আমরা দেখতে থাকি ঘুরতে ঘুরতে। দর্শক, যে কথা বলছিলাম, এই বিকেবাড়িতে অজস্র শাকের সমাহার বলা চলে। আমরা এখন এই যে পালং শাকের পাশ দিয়ে যাচ্ছি, পালং ক্ষেত বলে এটাকে। এই পালং ক্ষেতের পাশাপাশি দাঁড়া ফেলানো হয়েছে, তার পাশে যে কলমি শাক ফেলানো হয়েছে। এই কলমি শাকের মাঝামাঝি বরাবর এই যে বেগুন ক্ষেত করা হয়েছে। এই যে তার পাশে করা হয়েছে ধন্যপাতা চাষ। এই যে আমরা যে ধন্যপাতাটা খেয়ে থাকি, এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি, এই যে ধন্যপাতা ক্ষেত। এই ধন্যপাতার উপরে আবার করা হয়েছে লাউয়ের মাচা। এই যে অসংখ্য লাউ ধরে রয়েছে দেখতে পাচ্ছেন মাচার মধ্যে। এই মাচার ফাঁক দিয়ে যে রোদগুলো আসতেছে সেগুলাই ধন্যপাতার কাজ করতেছে। অসংখ্য লাউ ধরেছে দর্শক দেখতে পারতেছেন। তাছাড়া এই যে বেগুন ক্ষেত তো আছেই, বেগুন ক্ষেতের মাঝামাঝি বরাবর তারা কলমি শাক করে থাকে। অসংখ্য লাউ বলা চলে। দর্শক দেখতে পারতেছেন এই যে আমরা এখন লাউয়ের মাচার নিচে আছি। এইটা হচ্ছে কলমি ক্ষেত। কলমি ক্ষেতের পাশে এই যে অসংখ্য কপি ক্ষেত করা হয়েছে সামনে।
আমরা এখন ক্ষেতের মাঝ বরাবর যাচ্ছি, দেখতেই পারতেছেন দর্শক। এই যে সামনে হচ্ছে কফি ক্ষেত, নিড়ানি দিয়ে পরিষ্কার করা হয়েছে দর্শক। তার পাশে করা হয়েছে টমেটো গাছ। এই যে অসংখ্য টমেটো গাছের সমাহার। কিছুদিন পরে টসটসে টমেটো আসবে, সবুজ থেকে লাল হবে। দেখতেই পারতেছেন দর্শক, কত টমেটো গাছ, অসংখ্য টমেটো গাছ, ছোট ছোট। কিছুদিন পরে এর মধ্যেই প্রচুর টমেটো ধরবে। আমরা যে কফি ক্ষেতের কথা বলতেছি, এখানে ফুলকপির পরিমাণই বেশি, পাতাকপি কম রয়েছে। পাতাকপি ক্ষেত আলাদাভাবে করা হয়েছে, ফুলকপি আলাদাভাবে করা হয়েছে। এগুলো সব হচ্ছে ফুলকপি ক্ষেত। ফুলকপির পাশাপাশি সামনে মূলা ক্ষেত করা হয়েছে দর্শক, দেখতে পারতেছেন। সামনে হচ্ছে মূলা ক্ষেত। বসতবাড়িতে পাশাপাশি যে কত ফসল করা যায়, বিকে বাড়ি হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। আমরা এখন এই যে লাল শাকের দেখব। এখন লাল শাক ক্ষেত করা হয়েছে, কিছুদিন পর লাল শাক তোলা হবে। কত শাক, লাল শাক দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে, আজকে একটু করতে হবে। দর্শক দেখতে পারতেছেন যে অজস্র, আপনাদেরকে আজকে এই কারণেই নিয়ে এসেছি। এই এলাকাটা খুবই বিখ্যাত। এটা হচ্ছে ডগুরি, গাজীপুর জেলার মধ্যে খুবই একটি বিখ্যাত এলাকা। দেখতে পারতেছেন এই কিছু চারা ফেলেছে, যে আমরা এখন চারার কাছে যাচ্ছি। দর্শক এটা হচ্ছে লাউ ক্ষেত, অজস্র লাউ ক্ষেতের পাশাপাশি মাঝখানে মাঝখানে লাল শাক ফেলা হয়েছে। এই লাউ ক্ষেতের পাশে আমরা কিছু শাক দেখতে পারতেছি, কলমি শাক বলে এটাকে। অজস্র কলমি ক্ষেত, কলমি ক্ষেতের পাতাটা এই যে কতটা নরম দেখতে পারতেছেন। কলমি শাকের মাঝখানে মাঝখানে কিছু বেগুন খাত করা হয়েছে। এই কলমি শাক যখন তুলে ফেলা হবে, তখন দর্শক এই যে এরকমভাবে বেগুন গাছগুলো বের হয়ে আসবে। কি সুন্দর দেখা যায় যখন কিনা বেগুন ধরবে, বাড়তি ফসল বলা চলে। এই যে বেগুন গাছের পাশাপাশি হচ্ছে এই যে কলমি ক্ষেত, সামনে অসংখ্য বেগুন গাছ দিয়ে ভরা। আমরা এই যে এখন জাংলার লাউ দেখতে যাচ্ছি। জাংলার লাউ, তার নিচে হচ্ছে ধনিয়া পাতা করেছে। এইটা হচ্ছে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন। আমরা এই যে বাজারে যে ধনিয়া পাতাটা খেয়ে থাকি, এই ধনিয়া পাতাই হচ্ছে এখানে। তার উপরে হচ্ছে লাউ গাছ, এই পাশাপাশি হচ্ছে কলমি শাক। এই কলমি শাকের পাশেই রয়েছে বেগুন ক্ষেত। দর্শক দেখতে পারতেছেন এই যে বসতবাড়ির পাশে মানুষ কতটা স্বাচ্ছন্দ্যের সহিত তাদের কৃষিকাজ সম্পন্ন করে থাকে। আর আমরা বলে থাকি যে, দর্শক আপনাদেরকে কফি ক্ষেত দেখাচ্ছি, যা দেখাচ্ছিলাম একটু আগে ধনিয়া পাতা ক্ষেত দেখলেন। এই ধনিয়া পাতা ক্ষেতের পাশাপাশি এই যে এখানে অজস্র ফুলকপি ক্ষেত করা হয়েছে। এই ফুলকপি ক্ষেতের পাশেই আছে পাতাকপি ক্ষেত।
আমরা যারা গরু লালন পালন করি বাড়িতে, এই যে এভাবে শুকিয়ে, গোবরটা শুকিয়ে রান্নার কাজে ব্যবহৃত হয়, খুবই প্রচলিত। গ্রাম অঞ্চলে গ্যাসের চুলা বলতে একেই বোঝায়, যেটা নাকি গ্যাসের মতন আলো, উজ্জ্বল আলো দিয়ে আমরা পাকঠাক করি। খড়ি লাকড়ি যাদের সমস্যা, তাদের এই যে গোবর শুকিয়েই রান্নাবান্নার কাজ শেষ করতে হয়। দেখতে পারতেছেন দর্শক, আছি এখন এই যে ফুলকপি খেতে। এই যে কিছুদিন আগে বোনা হয়েছে। আমরা একজন কৃষকের পাশে আছি, দেখি কৃষকের সাক্ষাৎকারটা নিই। আসসালামু আলাইকুম। আসসালাম। এই ক্ষেতটা কি আপনার? জি আমার। এটা কি ক্ষেত? ফুলকপি। ফুলকপি 777 বুনছি। 777। কতদিন বয়স এটার? এটা বয়স হয়েছে আজকে 20 দিন। 20 দিন। এত দেরিতে বুনলেন? দেরিতে বুনছি, শাক বুনছিলাম তো। জি। লাল শাক, মূলা শাক এগুলো বুনে বেইছে পরে আবার। ও, এই ক্ষেতে লাল শাক বুনছিলেন? লাল শাক, মূলা শাক। জি, 20,000 টাকা বেচছি। ও, তাহলে তো বাম্পার ফলন পাইছেন। খরচ হয়েছিল কিরকম? খরচ গেছে 8-9 হাজার টাকা গেছে। 8-9 হাজার টাকা। 20,000 টাকা বিক্রি করছেন, তাতে ডাবল এসে গেছে, তাই না? জি। এখন সে পয়সা দিয়েই আবার এই যে বাড়তি ফসল করতেছেন কফি। জি জি কফি। এই কফি ক্ষেতটা কতদিন লাগবে উঠতে? 90 দিন। 3 মাস। 90 দিনের মধ্যে। এরপরে কি আবার এটার মধ্যে ধান করবেন? না, জাংলা দিমু। জাংলা দিয়ে? জাংলা দিয়ে কদর গাছ দিমু। মানে তারপরে পুঁই শাক লাউ গাছ না? না, কদর গাছ। কদর গাছ, কদর গাছ। আমি আবার কদর বুঝেছি যে লাউ নাকি। দুন্দুল কয়টার আর কি। ও, দুন্দুল। আর দিমু আপনার কি? পুঁই শাক দিমু। পুঁই শাক, পুঁই শাক। দিমু। পুঁই শাক, কলমি শাক। তাহলে তো সবসময় আপনি ব্যস্ততার মধ্যেই আছেন। জি। অসংখ্য ধন্যবাদ আপনারে। দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে কৃষক তার এই যে পরিশ্রম, ঘামের ফসলটা যে পায় ঘরে তুলে, এবং আমাদের বাজার ব্যবস্থাপনা যে এতটা করুণ পরিণতি, কিন্তু এই কৃষক যদি না থাকতো তাহলে আমরা এই বাজার ব্যবস্থাপনা আরও ক্ষতির সম্মুখীন হতাম। তাহলে দর্শক, সরকারের প্রতি দৃষ্টি আরোপ করতেছি যেন কৃষকের উপর তারা তাকায়, বিনামূল্যে সার বীজগুলো এই কৃষকের হাত বরাবর চলে আসে। আমরা সেটাই কামনা করি আপনাদের সকলের নিকট। আপনারাও সরকারকে বলবেন সবসময় যেন তারা বিনামূল্যে সব কিছু পেতে পারে, সেটাই আপনাদের কাছে সকলের আবেদন। দর্শক, আমরা এখন আছি পালং শাক ক্ষেতের পাশে। এই পালং শাক আপনারা দেখতে পান যে যারা নাকি হরলিক্স খান, হরলিক্সের পাশাপাশি এই হরলিক্সে গমের মধ্যে এই পালং শাকটাই দিয়ে থাকে প্রক্রিয়াজাতকরণ করে। আমরা যারা গ্রামে থাকি সরাসরি আমরা পালং শাক খেতে পারি। এখানে পালং শাকের অনেক অনেক কম দাম। আমরা পাশাপাশি এই যে পালং শাক ক্ষেতের পাশে এই যে বলা চলে 51 ক্ষেত করেছে। ধানের নাম হচ্ছে 51। এই বুড়ো মৌসুমের আগে এই ধানটি কেটে থাকে। আমরা সামনে দেখতে পারতেছি এই যে ক্ষেতটি কাটা হচ্ছে, যেহেতু ধানটি পেকেছে। আমরা এই যে পাকা ধানটি দেখাতে পারতেছি দর্শক। চলুন ধীরে ধীরে আমরা কৃষকের কাছে যাই, দেখি কৃষক কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। এই ধানটা কবে করেছিলেন? এই আষাঢ় শ্রাবণ মাসে করছি। আষাঢ়ের পর তাই তো? হ্যাঁ, শ্রাবণ মাসে। আচ্ছা, এই ধানটার নাম কি? এই ধানটার নাম 150 ধান বলছি। 150 না? হ্যাঁ, 150। কতটুক জায়গার মধ্যে করেছিলেন? এনে 1.5 বিঘা জায়গা করছি। 1.5 বিঘা জায়গার মধ্যে না? হ্যাঁ, কিরকম ফলন পাওয়া যায় এর থেকে? এটা ফলন খুব ভালোই হয়। তাতে 17-18 মনে হয় 1 বিঘাতে না? হ্যাঁ, 1 বিঘাতে হয়। ও, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা। দর্শক, দেখতে পারতেছেন বাংলার কৃষক তারা ঘরে বসে থাকে না, তারা সবসময় মাঠ ফসল যেমন করতেছে, পাশাপাশি ধান ক্ষেত, শাক ক্ষেত, লাউ ক্ষেত, সবসময় তারা কর্মব্যস্ততার মধ্যেই আছে। বাড়িতে যেমন গাভী লালন পালন করেন, গাভীর পাশাপাশি গৃহস্থালির কাজকর্ম শেষ করেও পুরুষের পাশাপাশি মহিলারাও ওনাদেরকে অনেক হেল্প করে থাকে, যাতে করে সাংসারিক কাজে অনেক আয় উন্নতি করতে পারে। আমরা আসলে বাজার ব্যবস্থাপনার একটি করুণ পরিণতি আপনাদের দেখাচ্ছি। করুণ পরিণতি না, সফলতা বলা চলে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু শাকসবজির দাম খুবই কম, খুবই কম। আপনারা শহর অঞ্চলে যা ডাবল খেয়ে থাকেন, গ্রামে দ্রব্যমূল্যের দাম খুবই কম, এবং কি আমরা খাঁটি জিনিসটা পেতে পারি এই কৃষকের মাধ্যমে। এই কৃষক ঘামের পরিশ্রমে দেখতে পারতেছেন তাদের ঘাম কিন্তু মাটিতে ঝরে ঠিকই, কিন্তু কখনো আপনাদেরকে বুঝতে দেয় না যে কৃষক কতটা সুখে আছে, কতটা স্বাচ্ছন্দ্য নেই তাদের মনে। তাদের সবসময় দুঃখ কষ্ট লেগে থাকে। কারণ কি? সরকার তাদের পাশে থাকে না। সরকার যদি তাদের পাশে থাকতো, ধানের বীজটা, শাকের বীজটা
সারটা যদি বিনামূল্যে পেত তাহলে এই বাংলাদেশকে তারা সুখী সমৃদ্ধির দেশ হিসেবে গড়ে তুলতে পারত। তাহলে দর্শক চলুন দেখি আমরা আরও শাকসবজির ক্ষেত আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। এটা আসলে দর্শক কলমি শাকের ফুল। আমরা কলমি শাক দেখতেছি অজস্র। এই বিকেবাড়ি ডগরি, পূর্ব ডগরি হচ্ছে গাজীপুর জেলার মধ্যে খুবই বিখ্যাত এই শাকের জন্য। কলমি শাক দিয়ে এলাকা ছড়িয়ে গেছে বলা চলে। দূর দূরান্তে দেখতে পারতেছেন এই যে বিভিন্ন মহিলারা এই যে আপনার বাসাবাড়ির কাজগুলো সেরে এই যে পুরুষের পাশাপাশি তারা এই যে লাল শাক ক্ষেত করে, তারপরে এই একটু আগে ধন্যাপাতা ক্ষেত দেখেছেন যে মহিলারা কতটা হেল্প করে পুরুষদের পাশাপাশি। তাছাড়া গ্রামের মানুষ কেউ বসে নেই বলা চলে, সবাই এই যে বিভিন্ন ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। আমার পাশে কিছু এই যে লাল শাক ক্ষেত করেছে, ওনারা আবাদ করে ওনারা আজকে এই যে বাজারের উদ্দেশ্যে লাল শাকগুলো তুলতেছেন। দেখতে পাচ্ছেন বিকে বাড়িতে এই কারণেই জনপ্রিয়, আমাদের এই গাজীপুর জেলার বিকে বাড়িটা খুবই জনপ্রিয়। এই লাল শাক ক্ষেতটা এই যে পুরোপুরি ছিল, এই যে এখানে কিছু তোলা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক, আরেকদিনও বাজারে বিক্রি করা হয়েছে। এগুলো চলে যাবে বাজারে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বাজারে যাবে। আসসালামু আলাইকুম। এই লাল শাক ক্ষেত কতদিন ধরে করেছিলেন? 20-22 দিন। 20-22 দিন। এরপরে আবার কি ফসল করবেন? এরপরে সবজি, কি কি সবজি? শাকই হয়তো বা পালং শাক। পালং শাক না? আমি ওই পাশে দেখতে পারলাম যে পালং শাকের মাঝখানে বেগুন ক্ষেত করা হয়েছে, তারপরে ধন্যবাদ করা হয়েছে। আপনি ধন্যবাদ করেন না? ধন্যপাতা করা হয়েছে পাশে। ও পাশে করা হয়েছে না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতেই পারতেছেন এই যে গ্রামের মানুষ, এরা কখনো বসে থাকে না। এরা শহরের অঞ্চলে যেমন আপনারা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আমাদের এখানেও প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এই যে তারা এই আবাদগুলো যদি না করতো তাহলে গার্মেন্টসের মানুষ এগুলা খেতে পারতো না। সব সময় আমরা চেষ্টা করি ভালো জিনিসটি খাবার জন্য। এখানে এই যে যেমন কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না বলা চলে, কেমিক্যাল মুক্ত একটি শাক। এই শাকগুলো বাজারে নিয়ে গেলে পাইকারদের হাতে চলে যায়, পাইকাররা লাভবান হয় বেশি, কৃষক লাভবান খুবই কম হয়। তারা ঘাম ঝরিয়ে যে এই পরিশ্রমটা করে, তাদের পরিশ্রমের সফল শুধুমাত্র অল্প কিছু থাকে। চলুন দর্শক তাহলে দেখতে থাকি বাকিটা অন্য কোথাও। দর্শক আমরা এখন একটি সবজি ক্ষেতের পাশে আছি। এই ক্ষেতটি খুবই বিখ্যাত, দেখতে পারতেছেন সবুজে সবুজে সমারোহ, মাইলের পর মাইল। বিকে বাড়ি, পশ্চিম ডগরি, পূর্ব ডগরি, এটি গাজীপুর জেলার মধ্যে খুবই বিখ্যাত গ্রাম। আপনাদেরকে বারবার বলতেছি যে এই গ্রামটি যে সবজির জন্য এতটা বিখ্যাত বলার বাহুল্য রাখে না। আপনাদের পাশে, আমার পাশে একজন সবজি চাষি, উনি ক্ষেত করতেছেন, ওনার সাক্ষাৎকারটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনার পাশে এটা কি ক্ষেত? এটা পালং শাক। পালং শাক কতটুক জমিতে করছিলেন? এনে 4 গুন্ডার মতো। 4 গুণ্টা। জি। তে কিছু কি বিক্রি করছেন? হ্যাঁ, 1100 টাকা, 11,000 টাকা বিক্রি করছি। জি। আর এখন 400-র মতন হবে। ও আচ্ছা, তাহলে তো 11,000 টাকা বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, আজকে জানি 11,000 টাকা। খরচ কীরকম গেছে? এটা খরচ তেমন একটা যায় নাই। তাকে কি 3 থেকে 4,000 টাকা যায় না? না, আরও কম? হ্যাঁ। তাহলে তো ব্যাপক লাভবান। এই আসল কি বাজারে কি আপনারা প্রকৃত দামটা পান? না, আমরা বাজারে নেই না। তাহলে এই ক্ষেত থেকেই? এই খেতে গনি বিক্রি করি। ও তাহলে তো আরও কম মূল্যে বিক্রি করেন আপনারা, হ্যাঁ। যেহেতু অনেক বিক্রি করা হয়। আমরা 1,000 টাকা দর বিক্রি করছি। জি। ওরা নিয়ে বাজারে 15 টাকা খুচরা বেচে। ও 10 টাকা বেচে। তাহলে তো 5 টাকা এইখানেই ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাজারে নিয়ে ওরা খরচ মরচ আছে, খাজনা পাতি, গাড়ি ভাড়া। না, ব্যাপক খরচ করে, ওনাদেরও একটি খরচ আছে, পাইকারদের একটা খরচ আছে। খরচের পরে যে চাষির কাছ থেকে যে সরাসরি যারা খায় ভোক্তা, তারা তো আর সেই মূল্যে পায় না। এখানে কমপক্ষে 5 থেকে 10 টাকা ডিফারেন্স থাকে। আচ্ছা, আপনার এই যে এই পালং শাকটা কতদিন ধরে করা হয়েছে? এটা 26 দিন।
26 দিন। হ্যাঁ তাহলে এই পালং শাকের পরে কি ক্ষেত করবেন? এই যে করতেছি কফি লাগাইতেছি কালকে রাত সন্ধ্যায় লাগাইছি দি ও এই যে কপি চারা না? হ্যাঁ সুন্দর কপি চারা এই যে গতকালকে বুনেছেন। ও, দর্শক আপনাদের সুবিধার্থে এই যে কাছে নিয়ে দেখাচ্ছি আমি। এক একটি চারা কত টাকা পড়েছে? ওগুলো তো আমি নিজেই ফলাইছিলাম হ্যাঁ জি। মানে প্যাকেট কিনে এনে এই প্যাকেট মানে বীজ বীজ এনে আপনি নিজেই তৈরি করছেন চারা? এই যে ও এই যে চারার জন্য এই যে পাশেই দর্শক দেখতে পাচ্ছেন নেট দিয়ে যে এই যে ঘেরা করা হয়েছে, এখানে এই যে আসল কথা হলো কপি চারা বোনা হয়েছে। ওই যে কপি একটু আগে আপনাদের এই যে এই নেটের কথাই বলছিলাম, এই নেট দিয়ে আসলে কপি চারাগুলোই ফেলানো হয়েছে। এই যে মাইলের পর মাইল দেখতে পারতেছেন, এই কৃষকরাই আসলে প্রকৃতপক্ষে করে থাকে। কাকা এই যে আপনি যে এই ক্ষেতটা করতেছেন তাতে কি প্রতি বছর লাভের সম্মুখীন না ক্ষতির সম্মুখীন? লাভের সম্মুখীন। এই ক্ষেতে কি ধান টান করেন না? না অন্যান্য জায়গায় দেখলাম যে অনেকে ধান করেছে, কিন্তু এটার আমরা মধ্যে ধান করি না জি এটার আগে এই যে যে শস্যের দেখেন না জি জি এই যে শস্য বুনছিলাম ওই যে মাঝখানে মাঝখানে সরিষা ফুল দেখতে পারতেছি। হ্যাঁ, এই যে দর্শক দেখতে পারতেছেন যে এই যে সরিষা ক্ষেতও করা হয়েছিল। শস্য উঠিয়ে পালন শাক ও সরিষার পরে করছেন এই যে পালং শাক। হ্যাঁ আমরা ওই পাশে দেখতে পারলাম যে শাকের মাঝখানে মাঝখানে বেগুন ক্ষেত করা হয়েছে। আপনি কি বেগুন ক্ষেত করছেন এবার? না আমি বেগুন ক্ষেত করি না বেগুন ক্ষেত করেন নাই? না। আচ্ছা, বেগুন ক্ষেতে নাকি ব্যাপক লাভবান ওনারা। বেগুন ক্ষেতে আবার পোকা আক্রমণ করে, বেগুন ক্ষেত করলে আবার অন্য ফসল খুব এই- কম হয়। শাকের নগে ওই বেগুনে পারবো না ও আচ্ছা, শাকে ব্যাপক লাভবান আপনি, তাই না? হ্যাঁ কিন্তু আমরা যারা শাক কিনে খাই, এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে এই যে আশেপাশে যে এতগুলো ফ্যাক্টরি রয়েছে, হ্যাঁ আসলে আমরা কিন্তু সহজলভ্য না। মানে এক মোটা শাকের দাম 10টি টাকা নাই। আর আপনাদের এখানে এক মোটা তো চলে না, এখানে জমির পর জমি তারা কিনে তারপরে এই যে মোটা মোটা করে তারা বিক্রি করে। পাইকাররা কিন্তু ব্যাপকভাবে লাভবান হয় আমরা এর এগো এই মোটা হিসাবে বিক্রি করে দিই মোটা হিসেবে। হ্যাঁ। তাই মোটা হিসেবে কত টাকা করে নেন? ওই 100 মোটা শাক দিয়ে 1000 টাকা দেয় 100 মোটা 1000 টাকা। জি। তাহলে আপনাদের মোটা কি তারা আবার খুলে তারা কি ছোট করে, ছোট সেটা বড় করে? বলতে পারি না মানে হেরা জানি না আমরা ওখানে দিয়ে দিই রাস্তায় উঠিয়ে দিই এই যে বিল্ডিং দিয়ে রাস্তা জি জি। ওখানে উঠিয়ে দিই ওরা গাড়ি দিয়ে নিয়ে জায়গা ও এটা হলো শাকের হিসাব। আর এই যে কফিগুলার হিসাব কি? কপি তো ওইভাবেই খেতে গনেও নেয় আবার বাজারে নিয়েও বিক্রি করি ও আচ্ছা, ক্ষেতে থেকে যদি 100 নেয় তাহলে 100 শ হিসাবে নেয় নাকি জমি হিসাবে নেয়? সব হিসেবে শ হিসাবে নেয় না? তাহলে 100 কত টাকা বিক্রি করেন আপনারা? এইবার এখন তোমার শুরু হয় নাই ও গতবারের কথা বলেন একটু। গতবার ওর ব্যাপক পরিমাণ দাম দিছে গতবারে কিরকম দাম গেছে? ধরেন খুরছে 50 টাকা পিস খুচরা 50 টাকা পিস। হ্যাঁ ও আর আপনি বিক্রি করছেন কত করে? আমাকে ছেলে বিক্রি করছে ওই পাইকারি 50 টাকা করে দিছে ও পাইকারি 50 টাকা করে দিছে। হ্যাঁ। তাহলে তো ওনারা তো 50 টাকা বিক্রি করবে না, কমপক্ষে না, 80-90 চলে যাবে। ওরা 60 টাকা বিক্রি করছে আমাকে 60 টাকা না? ও বলছে। 10 টাকা লাভ করছে। হ্যাঁ। ও আসল কথা আপনাকে কেন বললাম 80-90 টাকা, ঢাকা শহরে কিন্তু একটা কফি 80-90 টাকার নিচে বিক্রি হয় না। হ্যাঁ। আর ওখানে কেজি হিসাবে বিক্রি হয়। আমরা কেজি বিক্রি করি না। আমরা তো এখানে কেজি হিসাবে দেখতে পাই না, আপনারা তো কেজি হিসাবে ব্যবসাটা করেন না। এই যে খেতে কপি হয়ে গেছে কত হ্যাঁ হ্যাঁ, আমি এই যে সেটাই দেখাচ্ছি দর্শকদের যে অলরেডি কপি কিছু এসেও গেছে, ফুল সুন্দর ফুল। এটা কি পাতাকপি না ফুলকপি? ফুলকপি এটা ফুলকপি, অনেক ফুল এসে গেছে ভিতরে ছোট ছোট। এই কিছুদিন পরে কাটা যাবে না? এই রবিবার গনি বিসমিল্লাহ কইব এই ফুলকপির বয়সটা কত এই ক্ষেতের? এটার বয়স আমি হিসাব রাখি না এটা তার কি 2 মাস কি পার হয়েছে? 2 মাস 2 মাস বর্ষার পর নাকি বোনা হয়? হ্যাঁ 2 মাস হয়ে গেছে তাই না অলরেডি? আর এক সপ্তাহ, কাতি আগুন হ্যাঁ 2 মাসই এক সপ্তাহের মধ্যেই সবগুলি গাছে ফুল এসে যাবে নাকি? হ্যাঁ এক সপ্তাহ গেলে আই ওই আসবে না? হ্যাঁ। আপনার এই যে কর্মব্যস্ত জীবনে এই যে আপনার কাজের ফাঁকে যে কথা বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। দর্শক দেখতেই পারতেছেন যে এই যে কৃষক কেউ বসে নেই, সবাই ঘর গৃহস্থালির কাজ করে। এই যে মাঠে তারা সব সময় অনবরত কাজের মধ্যেই আছে। আমাদের পাশে যদি এই যে সব ইট খোলাগুলো না আসতো তাহলে আমাদের ফসলে আরো লাভবান হতাম। এই ইটের ধোঁয়া এই সবজি খেতে অনেক প্রভাব সৃষ্টি করে। খালি সব- সবজি খেতে না তাহলে? সব জিনিসই। সব জিনিসের মধ্যে এই যে আমার পাশে যে কাকা আসতে উনিও বলতেছে যে সব জিনিসের মধ্যে প্রভাব ফেলে মানুষের যেমন ক্ষতি হয়। ধরেন, এই আমাদের দেশে আমই থাকে না গাছে ও গাছে আম থাকে না, কাঁঠাল থাকে না। কাঁঠাল যাও কিছু আহে জি। খুব কম হুম। কিন্তু আম একদম থাকে না ও আচ্ছা,
এই ইট খোলাগুলো আসলে খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা এই যে সবজি ক্ষেতের চাষের জন্য। তাই সকলের দৃষ্টি আরোপ করতেছি যাতে করে ইট খোলাগুলো আমাদের আশেপাশে না জন্মায়। হ্যাঁ। ব্যাঙের ছাতার মতন ইট খোলাগুলো জন্মাচ্ছে, আমাদের সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাই সকলের কাছে আবেদন যেন ইট খোলাগুলো সৃষ্টি না হতে পারে, আমরা সেদিকে সকলে খেয়াল করব। আমাকে একটা বেশি অসুবিধা হইতেছে, জি, এই বিদ্যুৎ খরচটা এত বাড়তি কেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো একটা মূল সমস্যা। এমন একটা সমস্যা, ধরেন এই এই গত মাসের আগে ডাই নিছে, হুম, ধরেন আমার বাড়িতে গনে 2700 টাকা বিল নিছে। জি জি। আবার এই মাসে আমার কয়ে গেছে, আজকে যে 2700 দিলেন, কলে আগামী মাসে আপনার হুদা 40 টাকা আইব। হেনে 2200 টাকা পাঠাইছে। তাহলে তো ওনারা এই যে আসলে পল্লী বিদ্যুৎ সমিতি এটা এটা একটা খুব একটা খারাপ, মানে এদের মতন খারাপ আর লুকি নেই। আসল কথা হলো এই যে বিদ্যুতের এখন তো কোনো ফ্যান ট্যানও চলে না। না না, শীতকালে তো শীতকাল না। এত কিছু চলে না, তারপরেও এত বিদ্যুতের অপব্যবহার, মানে বিদ্যুতের লোকেরা যে এত অপব্যবহার করে বিদ্যুৎ যদি এই 24 ঘন্টায়, আমার মনে হয় 6 ঘন্টাও চলে না। তাহলে এত বিদ্যুৎ বিল আসে কেন? এখানে খালি ওই ফ্যাক্টরিতে চালিয়ে যায়, জি জি জি। লাইন বন্ধ করে দিয়ে ফ্যাক্টরি চালায়। তাহলে দর্শক, আমরা যেহেতু এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি বিদ্যুতের দিকে, আমরা আজকে সবজি নিয়ে আসি। আজকে অন্যদিন ইনশাল্লাহ আপনাদেরকে অন্য সমস্যার কথা বলবো। আচ্ছা। আমরা সবজি চাষ নিয়ে ব্যাপক সাফল্যের সম্মুখীন এই কৃষকগুলো, আমরা যাতে বিনামূল্যে এই কৃষকদের পাশে আসতে পারি, তাদেরকে চারা, সার, বিভিন্ন জিনিস উপকরণ দিয়ে বাংলাদেশ সরকার আরও উন্নতি করতে পারে, সেদিকে আপনারা দৃষ্টি আরোপ করবেন সে কামনা করেই আজকের এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর পর্যন্ত আগাতে থাকলাম। আমরা তালতলি বাজারের নামা থেকে শুরু করে বিকেবাড়ি বাজার বা পূর্ব ডুগুরি, তারপরে আছে পশ্চিম ডুগুরি, ভাউল মির্জাপুরের আগ পর্যন্ত প্রায় অনেক এলাকা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটি। আপনারা যারা শাকসবজি দেখতে পছন্দ করেন, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পছন্দ করেন, তারা এই চ্যানেলের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ। তাহলে দর্শক, আজকে এ পর্যন্তই, বাকিটা অন্য সময় অন্য কোথাও নিশ্চয়ই এই চ্যানেলে আপনাদের পছন্দের জিনিসগুলো দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন।